লাস্ট লোকালটা কিছুক্ষণ আগেই আমার সামনে থেকে বেরিয়ে গেল। ছোট্ট স্টেশন, তাতে আবার ইদানিংকালে কিছু গুজব রটেছে। স্টেশনটির নাম পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। কারা যেন গুজব রটিয়েছে এখানে ভূত রয়েছে। এমনিতেই যাত্রীর সংখ্যা কম, আর এখন এমন অবস্থা হয়েছে যে দিনে মানেও গার্ড সিগন্যাল দিতে রাজি হচ্ছে না। এই ফেসবুক আর স্মার্টফোনের যুগেও মানুষ যে এত ভূতের ভয় পেতে পারে আমার তো বিশ্বাসই হয় না। আমার মতো গ্রামের সাধারণ মানুষ, যার আবার ভাড়ার গাড়ির ব্যবসা আছে, তার হয়েছে আবার ক্ষতি। এই বেগুনকোদর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে চিপকপুর, সেখানেই আমার গ্রাম। একমাত্র লোকাল ট্রেনই ভরসা, তাও যদি না থামে তো বড় সমস্যা আমার মতো মানুষের। আর রইল ভূত, তাকে নিয়ে বিলাসিতা করে আমার মতো মানুষের জীবন চলবে না। আমি খেটে খাওয়া মানুষ, রাতে বিরেতে গাড়ি নিয়ে ছুটে বেড়াই 2 পয়সার জন্য। গ্রামের দেশে 7টার মধ্যেই দোকানপাট বন্ধ হয়ে যায়, চারিধারে কেউ থাকে না। আর রাত 9টার মানে তো একেবারে নিঃশুতি রাত। আমি রাত 12টার সময় রোগী আনতে বেগুনকোদর স্টেশন দিয়ে এসেছি। একদিনও কিছু অস্বাভাবিক চোখে কিছু পড়েনি আমার। তাই টুরিস্টরা এসে যখন জানতে চাই এখানে ভূত আছে কিনা, আমার তখন ভারী বিরক্ত লাগে। আমার একটা ফোন আছে, অবশ্য ফোন না রাখলে আমাদের মতো গাড়ি ভাড়ার কাজ চলে না। যত ভাড়ার খবর সবই তো ফোনেই পাই। এ হলো গিয়ে স্মার্টফোন। ফোনে শহরের কিছু পরিচিত লোক নেট কানেকশন করে দিয়েছে। আমি অবশ্য তেমন চালাতে জানি না। এখন তো আবার হোয়াটসঅ্যাপের যুগ। এবারে আসল বিষয়টা আপনাদের বলি। আমি ট্রেন ধরবো বলে এখানে আসিনি। আগেই বলেছি আমি একজন গাড়ি চালক, ভাড়া খাটাই। তাই একজন ভাড়াটের কথাই এখানে এসেছি, আর এসেই পড়েছি বিপদে। আর এরপর যা হলো তা একেবারে ভয়ঙ্কর ঘটনা। পুরো বিষয়টা তাহলে আপনাদের খুলে বলি। রাত তখন অনেকই হয়েছে। একটা ভাড়া নিয়ে মুড়ি স্টেশন থেকে ফিরছিলাম। সময়টা চৈত্র মাস। মুড়ি স্টেশনটা পড়ে ঝাড়খণ্ডের সীমানায়, পুরুলিয়ার শেষ প্রান্তে। চিপকপুর থেকে খুব একটা দূরে নয়। ফিরতে বেশ দেরি হয়ে গেছে। ওখানকার সন্ন্যাসী লজে আমার পুরনো বন্ধুরা গল্পে গল্পে দেরি করিয়ে দিল। বেশি রাস্তা নয় বলে আমিও গা করিনি। ফেরার পথে জঙ্গল পড়ে একা গাড়ি নিয়ে চলেছি। এখানে মাঝে মাঝে হাতি বের হয়, তাই গাড়ি চালাচ্ছি বেশ জোরে। জোছনা রাত, তারপর আবার পলাশ ফুলের সময় চলছে। চারিদিকে অপূর্ব সুন্দর পরিবেশ। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ও প্রান্তে একজন পুরুষ কণ্ঠে বলে উঠল, সুভাষবাবু বলছেন? বলছি গিয়ে বড় বিপদে পড়েছি। মেয়েটা জ্বরে অচৈতন্য হয়ে গিয়েছে। আমি কলকাতা থেকে পুরুলিয়া এসেছিলাম। ওকে এখনই একবার হাসপাতালে নিয়ে যেতে হবে। কাছাকাছি কোটশিলা হাসপাতাল আছে শুনেছি। আপনি তো কাছাকাছি থাকেন, যদি একটু গাড়িটা নিয়ে আসেন তবে। আসলে আমরা সন্ন্যাসী লজেই ছিলাম, একটু এইদিক ওইদিক ঘুরছিলাম। মেয়ে বায়না করলো ভূত দেখবে, তাই এই বেগুনকোদর স্টেশনে এলাম। এখন আমরা এখানেই আছি। এখানে তো মাথার ওপর একটা ছাদও নেই যে একটু বসে বিশ্রাম করব। ফাঁকা মাঠের ওপর স্টেশন। আমার ভাড়া গাড়ির চালক আপনার নাম বলল, আর এই নম্বরটা দিয়ে গেল। সেই বিকেলে কোথায় চলে গেছে কে জানে, এখনো আসেনি। এদিকে অন্ধকারে অসুস্থ মেয়ে নিয়ে আমি খুব বিপদে পড়ে গেছি। আমি তাড়াতাড়ি করে তাকে বললাম, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই পৌঁছাচ্ছি। ফোনটা কেটে যেতেই স্ক্রিনে একটা ছবি ফুটে উঠল। একটা বাচ্চা, বেশ সুন্দর ছবি। ফোনে কি যেন এখন হয়, ভিডিও কল। তবে এইসব আমি খুব একটা বুঝি না। বাড়িতে আমারও এই বয়সে একটা মেয়ে আছে, তাকে একবার ফোনটা দেখিয়ে নিতে হবে। অবশ্য এসব বেশি বোঝে আমার থেকে।
হুড়মুড় করে গাড়ি চালিয়ে স্টেশনে এসে দেখি কেউ কোথাও নেই। আমি কলকাতার মানুষদের কাছে এমন ব্যবহার আগেও পেয়েছি, হয়তো বিপদে পড়ে রেখেছে আর এরই মধ্যে গাড়ির ব্যবস্থা হঠাৎ হয়ে গেছে, বাস কিছু না জানি সোজা হাওয়া। তবুও আমি প্ল্যাটফর্মের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলাম। অন্ধকারে একটা টিমটিমে আলো চলছে, আর সেখানে টিকিট বাবু বসে আছেন। আর আধ ঘন্টা পরে গুমটিটাও বন্ধ করে দেবে। মাঠের মধ্যে একটা রেল লাইন আর একটা নামের বোর্ড নিয়ে স্টেশন। ঘড়িতে তখন বাজে 8টা। সামনে দিয়ে রাতের লাস্ট লোকালটা পেরিয়ে গেল। কই, কোথাও তো কেউ নেই। কাজেই আমি গাড়িতে স্টার্ট দিলাম, আর মাঠের মাঝখানে যেতেই কার একটা গলা শুনতে পেলাম। সুভাষবাবু, দাঁড়ান, শুনছেন? এই যে আমি এখানে। অন্ধকারে ভালো করে দেখতে পেলাম না, তবে একজন ভদ্রলোক অন্ধকারে একটু দূরে দাঁড়িয়েছিলেন। জোছনা রাত, আমার একটা দৃশ্য চোখে চমক লাগলো। মাঠের মধ্যে চাদর জড়িয়ে মেয়েটা শোয়ানো আছে। ভারী সুন্দর তার মুখ, যাকে আমি একটু আগে ফোনের স্ক্রিনে দেখেছিলাম। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, গাড়িতে উঠে আসুন, ওর খুব জ্বর বুঝি। তারপরে আবার মাটিতে শুয়ে রেখেছেন কেন? ভদ্রলোক মেয়েটিকে কোলে করে তুলে নিয়ে গাড়িতে উঠল, নিজেও পেছনে বসল। মাথায় একটা টুপি পরাই তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। কোটশিলা হাসপাতাল বেশি দূরে নয়। গাড়ি চালালাম আমি। ভদ্রলোক বললেন, আমি বিষ্ণু হালদার, থাকি কলকাতার বরানগরে। ও আমার মেয়ে পাখি, আমার একমাত্র মেয়ে। ওর মা মারা গিয়েছে খুব ছোট্টবেলায়। প্রতিবার ছুটতে আমরা দুজন বেরিয়ে পড়ি। এবারে আমরা পুরুলিয়া এসেছি। আপনি তো এখানকার লোক, কাল রাতে এখানকার সন্ন্যাসী লজে একজন খুন হয়েছে, তা শুনেছেন? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, একটা কাজে ওখানে এসে সব শুনলাম। যিনি খুন হয়েছেন আপনাদের ওখানকার, মানে কলকাতার লোক। অনেক পয়সাওয়ালা লোক ছিলেন শুনেছি। হোটেলের সবচেয়ে দামি এসি ঘরটা অনেক দিন ধরে বুক করে রেখেছিলেন। নামটা শোনা হয়নি। হ্যাঁ, আমিও না নাম শুনিনি। শুনলাম বডি পাওয়া যায়নি নাকি, শুধু ঘরের বেড কভারে রক্ত লেগেছিল প্রচুর। আমিও বললাম, হ্যাঁ শুনেছি পুলিশ এসে হোটেলের কর্মচারীদের ধরে নিয়ে গেছে জেরা করার জন্য। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? লোকটা বলল, কি করে বলবো বলুন, কে কেমন মানুষ কে জানে। আমি বললাম, হ্যাঁ হয়তো লোকটার কোনো অসাধু ব্যবসা ছিল, তাই ওর শত্রুরা ঘরে এসে তাকে মেরে দিয়েছে। লোকটা বলল, আর লাশ? লাশ কি হলো তাহলে? এত তাড়াতাড়ি দুটো লাশ গায়েব করা সহজ নাকি, যদি হোটেলেও কেউ জড়িত না থাকে? আমি বললাম, দুটো লাশ? হ্যাঁ দুটো, আমার আর আমার মেয়ের বডি, দুটোই তো হলো, তাই না? মেয়েটাকে ওরা ছাড়লো না, জানেন তো? আমি তো একেবারে অবাক। বলে কি লোকটা, পাগল নাকি? হাসপাতাল আর হয়তো 200 মিটারও নয়, সামনে হ্যালোজেনের মৃদু আলো দেখা যাচ্ছে। আমি চোখ দিয়ে পেছনে ফিরে তাকালাম, আর তখনই একটা তীব্র কটু গন্ধটা পেলাম। অল্প আলোয় দেখলাম সমস্ত গায়ে পচা গলা, শাক পাতার আবর্জনা মাখা দুটো নিষ্প্রাণ শক্ত হয়ে যাওয়া মৃতদেহ সোজা হয়ে আমার গাড়ির পেছনের সিটে বসে আছে। সমস্ত সিট দ্বারা বেয়ে এক প্রবল ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। জ্ঞান হারানোর আগে তবু শুনতে পেলাম কয়েকটা মাত্র কথা। সেই কয়েকটা কথা জানার ফলে পুলিশের কাছে পরে এ বিষয়টা পরিষ্কার হয়েছিল। লোকটা বলেছিল, কাল খুব রাত্রে আমাদের দুজনকে গুলি করার পর আমাদের দুটো দেহকে সেই হোটেলের পচা সারের মধ্যে ফেলা হয়েছিল। আপনি গাড়ির ডিকিটা একবারও খেয়াল করেননি দেখছি। আজ সন্ধ্যায় হোটেলের সবুজ সার থেকে আমাদের দুইজনকে তুলে আপনার ডিকিতে ভরা হয় পুলিশের ভয়ে। আর
হোটেলের কর্মচারীরাই এই কাজ করেছে। অবশ্য ওরা খুব ভালো করে প্যাকিং করেছিল যাতে কোনো গন্ধ না পাওয়া যায়। তবে সেই প্যাকিং খুলে আমরা এখন বাইরে এসেছি। সামান্য কিছু টাকার লোভে আমরা খুন হইনি। এর পেছনে অনেক লম্বা হাত আছে। আমি একজন সিবিআই অফিসার। ঝাড়খণ্ড মুড়ি অঞ্চলে নিষিদ্ধ মাদক হাসিস বছরের চক্রটা আমি একাই ধরে ফেলেছিলাম এখানে হঠাৎ বেড়াতে এসে। আর তাই আর কিছু শোনার অবস্থায় আমি তখন ছিলাম না, এতটাই শুনেছিলাম। এখানেই শেষ করছি আজকের গল্পটা। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।